গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৯ জন। তাদের মধ্যে গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের আল জাউনি স্কুলে চালানো এই হামলায় আরও ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন। তারা আরও জানিয়েছেন, জাতিসংঘ পরিচালিত এই স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন। এই নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় ৩৮,০৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় কমপক্ষে ৫ সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, পৃথক ইসরায়েলি বোমা হামলায় কেন্দ্রীয় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ৩ সাংবাদিক নিহত হন। তারা হলেন ফিলিস্তিন মিডিয়া এজেন্সির আমজাদ জাহজ এবং রিজক আবু আশকিয়ান এবং গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর ওয়াফা আবু দাবান। অন্যদিকে গাজা শহরের দারাজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি সাংবাদিক সাদি মাদুক এবং আহমেদ সুক্কার নিহত হয়েছেন। মিডিয়া অফিস আরও জানিয়েছে, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধে ১৫৮ জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। গাজায় হামাসকে পরাজিত করার ইসরায়েলের লক্ষ্য অর্জন বেশ দূরবর্তী হয়ে পড়েছে। আর বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ঘোষিত ৩য় পর্যায়ে আদতে অনেকটাই দখলের মতো মনে হচ্ছে। ইসরায়েল বৃহস্পতিবার বলেছিল, তারা হামাসের পক্ষ থেকে যে সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে তা তারা বিবেচনা করবে, যা বিশ্বকে কিছুটা আশার সঞ্চার করেছে। তবে এই চুক্তি হলেও গাজায় বর্তমান সংকটের দ্রুত সমাধান নাও হতে পারে। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। গাজায় হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবের আগে ইসরায়েল তাদের পরবর্তী পর্যায় নিয়ে কথা বলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুসারে এই পর্যায়ে সংঘাতের তীব্রতা কম থাকবে। তবে ইসরায়েলি সেনারা গাজার ভূখণ্ডে মোতায়েন থাকবে এবং জিম্মিদের মুক্ত করতে লড়াই চালিয়ে যেতে অগ্রাধিকার দেবে। হামাস ও অপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা এমন সব এলাকায় আবারও হাজির হয়েছে যেখানে ইসরায়েল তাদের পরাজিত করার ঘোষণা দিয়েছিল। ফলে এটি স্পষ্ট হয়ে গেছে যে হামাস ও ইসরায়েলি যোদ্ধাদের পরাজিত করার লক্ষ্য ইসরায়েল খুব সহসাই অর্জন করতে পারছে না। একই সঙ্গে গাজায় ইসরায়েলের উপস্থিতির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্য কাউন্সিল অফ গ্লোবাল অ্যাফেয়ার্সের সহযোগী ওমর রহমান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই সংঘাত যতদিন সম্ভব টিকিয়ে রাখার মতো স্বার্থ রয়েছে। অপর বিশ্লেষকেরাও ওমর রহমানের এই মন্তব্যের সঙ্গে একমত। ইসরায়েলের লক্ষ্য হল যত বেশি সম্ভব ফিলিস্তিনিদের গাজা থেকে জাতিগতভাবে নির্মূল করা। এছাড়া গাজার চারপাশে একটি বাফার জোন জোর করে তৈরি এবং উপত্যকাটির প্রাণকেন্দ্র বরাবর একটি করিডোর নির্মাণের চেষ্টার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডটি পাল্টে দিতে চাইছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের ইয়াল লুরি পারদেস বলেন, তার দীর্ঘদিনের বিশ্লেষণ হল যে ইসরায়েলের প্রধান লক্ষ্য হল গাজাকে পশ্চিম তীরের মতো করে ফেলা। ইসরায়েল সামরিকভাবে পরাজিত না হওয়া এবং যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারে বাধ্য না করা পর্যন্ত যুদ্ধ চলবে। কোনো নাটকীয় মার্কিন নীতির পরিবর্তন বা গাজায় অপ্রত্যাশিত বিধ্বংসী পরাজয় না ঘটলে ইসরায়েলের সামরিক উপস্থিতি গাজায় অব্যাহত থাকবে। আপাতত যুদ্ধের অবসান হবে না বলেই মনে করছে বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, ৭১। ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকার প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
হামলার শিকার ওই অঞ্চলটি রুশ সীমান্তের পাশেই অবস্থিত। এদিকে হামলার পর বিদ্যুৎ পুনরায় চালুর জন্য কাজ চলছে বলে দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো বলেছে। মূলত রুশ বিমান হামলার পর রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহর এবং ওই অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মূলত ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে দেশটির মানুষ প্রায়ই ব্ল্যাক আউটের শিকার হন। ফলে পানি, শীতাতপ নিয়ন্ত্রণ বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র পরিস্থিতি সহ্য করতে বাধ্য হচ্ছেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্রাকের সাথে মিনি বাসের সংঘর্ষে অন্তত 14 জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতদের মধ্যে 6 বছর বয়সী এক শিশুও রয়েছে। শনিবার দেশটির রিভনে অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার দিন চলমান গাড়িগুলোর মধ্যে একটি লরি ঢুকে যাওয়া এবং পরে একটি মিনি বাসের সাথে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা জানিয়েছেন একজন 6 বছর বয়সী শিশুসহ 12 জন যাত্রী এবং 2 চালক নিহত হয়েছেন এবং একজন নারী গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। এদিকে এক ভিডিও বার্তায় এই ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নেপালে মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 47 জন নিহত হয়েছেন। শনিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নেপালে ন্যাশনাল স্টেট অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় শ্রমমন্ত্রী দোল প্রসাদ আরিয়াল বলেন, বর্ষাকালীন বন্যায় অন্তত 4 জন নিহত হয়েছেন এবং ভূমিধসে নিহত হয়েছেন আরও 24 জন। এছাড়া বজ্রপাতের কারণে আরও 19 জন নিহত হয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। এদিকে রাজধানী কাঠমান্ডুতে ভয়াবহ বন্যার কারণে রাস্তাঘাট ডুবে গেছে এবং পানির নিচে তলিয়ে গেছে বাড়িঘর এবং যানবাহন। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে 6 তলা বিশিষ্ট বহুতল একটি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত 15 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। কয়েকদিনের ভারী বর্ষণের কারণে গুজরাটের সচিনপালি গ্রামে ভবন ধসের এই ঘটনায় এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভি বলেছে, শনিবার দুপুরের দিকে ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে অন্তত 5টি পরিবার ছিল। কংক্রিটের ধ্বংসস্তূপে কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গুজরাটের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকা পড়াদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। ভবন ধসের এই ঘটনায় উদ্ধার অভিযানে সহায়তা করতে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর একটি দলকে ডাকা হয়েছে। গুজরাটের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ধসে যাওয়া ভবনটি বেশি পুরনো না হলেও জরাজীর্ণ অবস্থায় ছিল, যে কারণে সেখানকার বেশিরভাগ ফ্ল্যাটই খালি ছিল। অস্ট্রেলিয়ার সিডনির একটি বাড়িতে আগুনে 3 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 মাস বয়সী এক শিশু রয়েছে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান পুলিশ বলেছে তারা এটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, ঘটনাস্থলে 2 এবং 4 বছর বয়সী 2টি ছেলে শিশুকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল, তবে হাসপাতালে নেওয়ার পরপরই তাদের মৃত্যু হয়। আগুন নিভিয়ে ফেলার পর 10 মাস বয়সী একটি মেয়ে শিশুর মৃতদেহ পাওয়া যায়। 6 থেকে 11 বছর বয়সী আরও 4 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তাদের অবস্থা এখন স্থিতিশীল। শিশুদের মাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িটিতে পুলিশের প্রবেশে বাধা দেওয়া 28 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আগুনে দগ্ধ ওই ব্যক্তিকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া আহত অন্য 3 জনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে। পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর 3টার দিকে ওই বাসভবনে যান এবং বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে তারা গুলি চালানোর শব্দও শুনতে পান। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক প্রেসিডেন্সিয়াল নির্বাচনী বিতর্কে খারাপ পারফরমেন্স নিয়ে বিদ্রূপ করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প তাকে নির্বাচনী লড়াইয়ে থাকতে উৎসাহিত করেছেন। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিদ্রূপাত্মক এই মন্তব্য করেছেন। ট্রাম্প লিখেছেন, অসংখ্য সমালোচকদের উপেক্ষা করা উচিত বাইডেনের এবং শক্তিশালী ও ব্যাপক নির্বাচনী প্রচারণা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তিনি আরও লিখেছেন, ঘুম কাতুরে জোর উচিত আমেরিকাকে ধ্বংসের প্রচারণা জারি রাখা, চীনকে আবার শ্রেষ্ঠ করুন। ওই বিতর্কের পর প্রতিনিধি পরিষদের 5 জন ডেমোক্র্যাট সদস্য বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। তবে সে আহ্বান নাকচ করে দিয়ে বাইডেন জানিয়েছেন, একমাত্র সৃষ্টিকর্তাই তাকে নির্বাচনে অংশ নেওয়া থেকে সরাতে পারবে। আর মাত্র 5 দিন, এরপরই প্রেমিকা রাধিকা মার্চেন্টের সাথে 7 পাকে বাধা পড়ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। এই পরিবারের ছোট ছেলের বিয়ে উপলক্ষে তোড়জোড় চলছে জোরে সোরে। তাক লাগানো এই বিয়ে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া লাবনী। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির রাজকীয় বিয়ে বলে কথা। ভারতীয় তো বটেই, এই বিয়ে তাক লাগিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে। বিশেষ আমন্ত্রণ পাচ্ছেন ভিভিআইপি ও ভিআইপিরাই। ক্রিকেট জগতের তারকা থেকে শুরু করে বলিউড সেলিব্রিটি, হলিউড এবং বড় রাজনীতিবিদ, কে নেই সেই তালিকায়? সম্প্রতি সিএনএনও এই বিয়ে নিয়ে বিশাল এক প্রতিবেদন ছেপেছে। সিএনএন এর মতে, এশিয়ার অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির পরিবার ভারতের ঝাঁকঝমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করেছে। এখন ভারতে যে হারে অতি ধনী বাড়ছে, তার চেয়ে বেশি হারে বাড়ছে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান। গবেষণা প্রতিষ্ঠান জেফ্রিসের তথ্য বলছে, মহামারীর পর ভারতের বিবাহ শিল্পের বড় ধরনের উত্থান হয়েছে। এই শিল্পের বার্ষিক আকার এখন $130 বিলিয়ন। ভারতের মানুষ এমনিতে ব্যয়ের ক্ষেত্রে সচেতন হলেও বিয়ের অনুষ্ঠানে তারা ব্যয় করতে ভালোবাসেন। যে শ্রেণীর মানুষই হোক না কেন, সবার মধ্যে এই প্রবণতা আছে। ভারতের বিয়ের অনুষ্ঠানের গড় খরচ $15,000, যদিও তাদের বার্ষিক পারিবারিক আয় $5,000। সিএনএন বলছে, বিশ্বের অনেক দেশেই বিয়ের অনুষ্ঠানে বড় ধরনের ব্যয় করা হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি শুধু ব্যয়ের নয়, এর সঙ্গে ক্ষমতা ও মর্যাদার বিষয়টিও জড়িত। এদিকে ভারতের ধনীরা এখন দেশের বাইরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছে বেশি। তবে বিয়ের অনুষ্ঠান যেন দেশে হয় তা নিশ্চিত করতে ধনীদের আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকার। সাদিয়া লাবনী, 71। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হব বিশ্বযোগ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল।